সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব তুলা রাশিকে নিয়ে। এই যে 21শে জানুয়ারি বকরি মঙ্গল রাশি পরিবর্তন করছে, কর্কট রাশি থেকে মঙ্গল বেরিয়ে এসে প্রবেশ করবে মিথুন রাশিতে। তো মিথুন রাশিতে অবস্থানগত এই বকরি অবস্থায় মঙ্গল কি প্রভাব ফেলবে এই তুলা রাশির উপর, এই বিষয়ে আজকে ধাপে ধাপে আলোচনা করব। তা আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের অবস্থানের উপর ফল প্রকাশ করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, যার জন্য এটা কারো সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে। তবে আমার বিশ্বাস তুলা রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে। আর মঙ্গলদেবের এই পরিবর্তন আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। তো বকরি মঙ্গল 21শে জানুয়ারি প্রবেশ করছে এই মিথুন রাশিতে এবং ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত বকরি অবস্থায় থাকবে। আর 24শে ফেব্রুয়ারি মঙ্গল আবার মার্গী হয়ে যাবে এবং এপ্রিল মাসের 2 তারিখ পর্যন্ত মঙ্গল মিথুন রাশিতেই থাকছে। আর 3 তারিখ যেই পড়বে মঙ্গল আবার চলে আসবে এই কর্কট রাশিতে এবং কর্কট রাশিতে জুন মাসের 5 তারিখ পর্যন্ত অবস্থান করবে, তারপরে আবার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে যাবে। তো এবারের যে এই যে মঙ্গলের পরিবর্তনটা সত্যি বলতে খুব অশান্তি। এই একবার কর্কটে যাচ্ছে, তা একবার মিথুনে চলে আসছে, একবার বকরি হচ্ছে, তো একবার মার্গী হচ্ছে, একটা কি বলবো। যাই হোক, তো গ্রহের পরিবর্তন এতদিন ধরে চলছে। তো মঙ্গলকে বলা হয় গ্রহদের সেনাপতি। তো মঙ্গল যখন কেন্দ্রে নিজের রাশিতে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে। এটা কিন্তু একটা শক্তিশালী রাজযোগ। আর মঙ্গল হচ্ছে কি সাহসের কারক। একটুতে রেগে যাওয়া, একটুতে চটে যাওয়া, মনের মধ্যে ক্রোধ নিয়ে চলে আসা, একটুতে অধৈর্য হয়ে যাওয়া, বাকবিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া, তো এইগুলো সব মঙ্গলের কারণে হয়। তো যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে তো তারা কিন্তু খুব সাহসী হয় এবং সহজে কিন্তু হার মানে না, পরাক্রম ভাবটা যথেষ্ট থাকে। যারা ভালো ডাক্তার, সার্জেন্ট, ইঞ্জিনিয়ার, সেনাবাহিনীর প্রধান, প্রশাসনের আধিকারিক হয়, বড় উচ্চপদস্থ অফিসার হয়, তো তাদের জন্মছকে না মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে, কারণ এই সমস্ত কাজ করতে গেলে অত্যধিক সাহসের প্রয়োজন হয়। আবার যাদের জন্মছকে মঙ্গলের অবস্থান খুব খারাপ হয় তারা একটুতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, হার মেনে নেওয়া একটা প্রথা হয়ে যায়, যে হেরেই যায় বলতে গেলে। আর মঙ্গল হচ্ছে কি রক্তের কারক। মঙ্গল থেকে আমরা রক্ত জিনিসটাকেও দেখি। এরা কিন্তু রক্তজনিত সমস্যা আবার খুব ভোগে। তো যাই হোক, কর্কট রাশিতে মঙ্গল নীচ অবস্থায় ছিল, তারপরে আবার বকরি অবস্থায় ছিল। তো এবার কর্কট রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে চলে আসলো। তো নীচ অবস্থাটা কিন্তু ত্যাগ হয়ে গেল, কিন্তু আবার বকরি অবস্থায় থেকে যাচ্ছে। ফেব্রুয়ারির 23 তারিখ পর্যন্ত বকরি অবস্থাতেই থাকবে মঙ্গল। এবার গ্রহ যখন বকরি হয় তখন তার কি হয়, চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায়। তো মঙ্গল হচ্ছে কি একটি ক্রূর গ্রহ, পাপ গ্রহ, তাহলে তার চেষ্টা বলটা এদিকেও বৃদ্ধি পাবে, তার ক্রূরতাতে বৃদ্ধি পেয়ে যাবে, তার সাথে তার পাপ প্রভাবটাও বৃদ্ধি পেয়ে যাবে। তবে মঙ্গল কিন্তু বকরি অবশ্যই রয়েছে, কিন্তু এখানটাতে একটু ভালো জিনিস পেয়ে গেছে, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রটা ভালো পেয়ে গেছে, যে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। আর পুনর্বসু নক্ষত্র সম্পর্কে তো আমি বহু কিছু আলোচনা করেছি এর আগের অনেক ভিডিওতে। তো যাই হোক, পুনর্বসু নক্ষত্র সিম্বল আমাদের জ্যোতিষশাস্ত্র মতে হচ্ছে ধনুষবাণ, অর্থাৎ একটা একাগ্রতা জিনিসটা উঠে আসছে এই নক্ষত্র থেকে। আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র শুভ নক্ষত্র, আর এই নক্ষত্রে মঙ্গলের অবস্থান। তো মঙ্গল হচ্ছে সেনাপতি। তো সেনাপতির হাতে যখন ধনুষবাণ আসলো তাহলে তো সেনাপতিকে একাগ্রতা নিয়েই কাজ করতে হবে, না তো লক্ষ্যভেদ করতে পারবে না। অর্থাৎ এই নক্ষত্রে মঙ্গল তখনই ভালো ফল দিবে যখনই কোনো কাজ একাগ্রতা নিয়ে করবে। একাগ্রতা নিয়ে যখনই কাজ করবে তখনই দেবগুরু বৃহস্পতির গুণগুলো এই নক্ষত্রের মাধ্যমে মঙ্গলের উপর আসবে, আর তার প্রভাবটা যে রাশির উপর পড়বে। আর মঙ্গলের সাথে দেবগুরুর সম্পর্ক হয়ে গেছে কি পরম মিত্রতা, যার জন্য এই নক্ষত্রে মঙ্গল কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে। এবং সব থেকে আবার মঙ্গলের এইখানটাতে আর একটা প্লাস পয়েন্ট উঠে আসছে, যে মঙ্গল যখন কর্কট রাশিতে অবস্থান করছিল, নীচ অবস্থায় ছিল, বকরি অবস্থায় ছিল, এবার শনির সাথে হয়ে গেছিলো তখন স্বরাষ্ট্রক যোগ, এবং শনির উপরই আবার দৃষ্টি পড়ছিল, আবার মঙ্গলের উপর রাহুর দৃষ্টি পড়ছিল। তো এই জিনিসগুলো তো ভালো ছিল না। এবার কি হলো, এই রাহু আর শনির হাত থেকে এবার মঙ্গল রেহাই পেল, এক কথায় যে ভালো একটা পজিশন আসলো। তো মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গল। তো মিথুন রাশিটা কি দ্বিস্বাভাবিক রাশি, বুধের কিন্তু
সাধারণ রাশি, মূল ত্রিকোণ রাশি না, মূল ত্রিকোণ রাশি হচ্ছে কন্যা রাশি। যেরকম শনির হচ্ছে সাধারণ রাশি মকর রাশি, মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশি, সেরকম কিন্তু বুধের হচ্ছে সাধারণ রাশি হচ্ছে এই মিথুন রাশি, যেটা হচ্ছে বায়ুতত্ত্ব রাশি। আর তুলা রাশিতে অবস্থান করছে, বা তুলা রাশির ক্ষেত্রে কী হচ্ছে, তুলা রাশিটাও বায়ুতত্ত্ব হয়ে গেল, আর মঙ্গল হয়ে গেল অগ্নিতত্ত্ব। তো যাই হোক, মঙ্গল যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু তুলা রাশির ক্ষেত্রে গ্রহদের আবার অবস্থান এরকম থাকছে যে রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে মকর রাশি, তো এই ঘরে বুধ আর সূর্য অবস্থান করছে। বুধ হচ্ছে কিন্তু এই তুলা রাশির ক্ষেত্রে কারক গ্রহ, সেরকম কিন্তু সূর্য লাভের ঘরের অধিপতি, সুখের ঘরে অবস্থান করছে এবং জুতি তৈরি করেছে, বুধাদিত্য যোগ। এই যোগটা থাকবে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত, কারণ 10 তারিখে আবার বুধ রাশি পরিবর্তন করবে, আবার 12 তারিখে সূর্যও রাশি পরিবর্তন করে নেবে। আর রাশির অধিপতি শুক্র শনির সাথে জুতি তৈরি করেছে পঞ্চম ঘরে। তো শুক্র কিন্তু আবার 28 তারিখে রাশি পরিবর্তন করে চলে আসবে তার উচ্চ ঘর মীন রাশিতে। এবার শুক্র আর শনির যে অবস্থান, এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান, কারণ শনি কিন্তু মার্গীয় অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর রাহুর সাথে শুক্র যে অবস্থান করবে, রাহু তো ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তো রাহুর সাথে এখানটাতে কিন্তু লম্পট যোগ তৈরি করবে। এটা কিন্তু ভালো যোগ না, কিন্তু অর্থকরীর দিক থেকে আবার যথেষ্ট ভালো যোগ। তো যাই হোক, এদিকে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অষ্টম ঘরে অবস্থান করছে বক্রী অবস্থায়, এবং মার্গী হবে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে। আর নক্ষত্র হচ্ছে কিন্তু রোহিণী নক্ষত্র। আর এদিকে মঙ্গল এবার কর্মের ঘরে ছিল বক্রী আর নীচ অবস্থায়, এবার চলে আসলো ভাগ্যের ঘরে মিথুন রাশিতে, এবং রাশির ষষ্ঠ ঘর, রাশির দ্বাদশ ঘর যেটা কন্যা রাশি, এই ঘরে কেতু অবস্থান করছে। তো এই রকম একটা গ্রহদের অবস্থান হচ্ছে যখন মঙ্গল রাশি পরিবর্তন করবে। তুলা রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে কিন্তু ভাগ্যের ঘরে। তাহলে এখানটাতে কিন্তু একটা কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হলো, যদিও মঙ্গল কিন্তু অকারক বলে যে কোনো মানে কারকত্ব থাকবে না সেটাও না, কিন্তু যেহেতু ঘরটা ভালো পাচ্ছে, ভাগ্যের ঘর, তো এইখানটাতেও মঙ্গল যথেষ্ট ভালো ফল দিবে। যদি এই যে মিথুন রাশিতে অবস্থান করছে, যদি মিথুন রাশির অধিপতি বুধের সাথে কোনো একটা সম্পর্ক এই সময় ভালো সম্পর্ক উঠে আসে, তাহলে যথেষ্ট ভালো ফল দিবে এই তুলা রাশিকে। তো মিথুন রাশির অধিপতি হচ্ছে কে? বুধ। এই সময় মকর রাশিতে অবস্থান করছে এবং বুধাদিত্য যোগ তৈরি করছে। তো মকর রাশি হচ্ছে বুধের পরম মিত্রের ঘর, শনির ঘর। আর তুলা রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি। ভাগ্যের ঘরে এদিকে অবস্থান করছে মঙ্গল। এবার মঙ্গলের উচ্চ দৃষ্টি পড়ছে যে মকর রাশিতে, মকর রাশিটা মঙ্গলের উচ্চ ঘর। তাহলে বুধের যে অবস্থান, এখানটাতে একটা তৎকালীন মিত্রতা, খুব ভালো মিত্রতার সম্পর্ক উঠে আসছে এই তুলা রাশির ক্ষেত্রে। অর্থাৎ খুব ভালো ভাগ্যের সঙ্গ পেতে যাচ্ছে আগামী এই দিনে মঙ্গলের দ্বারা এই তুলা রাশি। না হওয়া কাজ যে সময় সম্ভব হবে এই তুলা রাশির, এবং ভাগ্যেও 10 কদম এগিয়ে থাকবে এই তুলা রাশির ক্ষেত্রে এই সময়। তবে কি, যে নিজের ক্রোধ, জেদ, ইগো এগুলোর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। একটুতে অধৈর্য হয়ে যাওয়া চলবে না। এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে যে কারোর সাথে বাকবিতণ্ডায় কিন্তু জড়িত হওয়া যাবে না। মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে কিন্তু ব্যয়ের ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি। এই বুধের কিন্তু মূল ত্রিকোণ রাশি। আর দৃষ্টি পড়ছে, সপ্তম দৃষ্টি পড়ছে রাশির পুরুষার্থ পরাক্রমের ঘর ধনু রাশিতে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করে ওই দৃষ্টি দিবে আবার হচ্ছে ওই ধনু রাশির উপর, গুরুর রাশিতেই দৃষ্টি দিবে। এবং উচ্চ দৃষ্টি দিচ্ছে এই বুধাদিত্য যোগের উপর। আবার এই বুধাদিত্য যোগের উপর দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে। অর্থাৎ এই সময়কালে সুখের যথেষ্ট বৃদ্ধি করবে মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ ভালো সময়, মান সম্মান পদ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে। বন্ধু বান্ধবদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যারা পার্টনারশিপে ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কিংবা যারা পার্টনারশিপেই ব্যবসা বাণিজ্য করছেন তাদের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। একটা খুশির মহল কিন্তু থাকবে এই সময়। চতুর্থ ঘরে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এবং এই যোগের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, আবার ভাগ্যের ঘরে অবস্থিত মঙ্গলের দৃষ্টি, যথেষ্ট ভালো দৃষ্টি। বুধাদিত্য যোগের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি, যে যাকে যেটা কথা দিবে সেই কথার খিলাপ কিন্তু হয় না। যাদের বুধাদিত্য যোগ থাকে এটা কিন্তু একদম প্রচণ্ড তাদের কথার দাম থাকে। কারণ কি, যে সূর্য হচ্ছে রাজা আর বুধ হচ্ছে কি যুবরাজ। আর বুধ থেকে কি দেখি, বাণী, মুখের বাণী। তাহলে রাজা যদি কাউকে
কথা দিয়ে দেয় যে এটা হবে, তো তাহলে বুঝে নেন এবার রাজার কথার দাম থাকবে কি থাকবে না। যার জন্য বুধাদিত্য যোগের ব্যক্তিরা এরা কিন্তু নিজের কথার দাম যথেষ্ট রাখে। অর্থাৎ এই সময়কালে কথার ভিত্তিতে না হওয়া কাজ কিন্তু সম্ভব হবে এই তুলা রাশির। কর্মক্ষেত্রে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, তাদের কর্মব্যস্ততা বাড়বে, প্রমোশন বৃদ্ধির যোগ রয়েছে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, ওকালতি হিসাবে কাজ করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। সেরকম আবার শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো সময়। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা ট্রাভেলার এজেন্ট, ভ্রমণের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্যও যথেষ্ট ভালো সময়। এই সময় তুলা রাশির বহু জাতক জাতিকাদের তীর্থস্থান ভ্রমণ হবে, একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে। যারা জায়গা জমির সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা জায়গা জমি প্লট করে বিক্রি করছেন, ভালো কাস্টমার পাচ্ছিলেন না, এবার কিন্তু ভালো কাস্টমারের সন্ধান পাবে। সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো হবে। মানে সরকারকে যারা মাল সাপ্লাই দিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। সরকারের ঘরে যাদের বিল আটকে পড়ে রয়েছে, এই বিলগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা ঠিকাদারির কাজে যুক্ত রয়েছেন, বড় বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে তাদের। কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি থাকছে এই তুলা রাশির। যারা খাবারের কাজে যুক্ত রয়েছেন, ক্যাটারিংয়ের কাজ করছেন, তারপরে যারা কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন, হোটেল ব্যবসার কাজে যুক্ত রয়েছেন, রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন, তাদের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং এই সময় টাকা পয়সাও জমাতে পারবে, সেভিংস জিনিসটা করতে পারবে। তবে বক্রী মঙ্গল ধর্মের ঘরে অবস্থান করছে। এই যে ধর্মের ঘর, নবম ঘর, এই মিথুন রাশি, এই ঘরে কিন্তু অবস্থান করছে। তো এই সময় কিন্তু আধ্যাত্মিকের দিকে, ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়েই চলতে হবে। ধর্মপথে নিজেকে যথেষ্ট সময় দিতে হবে, তাহলে ভাগ্যের যথেষ্ট উন্নতি হবে এই সময়। লাইফ পার্টনার যে কর্মই করুক, তাতে উন্নতির যোগ রয়েছে। মায়ের সাথে বিগত দিনে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল তুলা রাশির, সবথেকে ভালো মুহূর্ত, ভালো জিনিসগুলো এবার উঠে আসছে কি, যে কর্মের ঘরে নীচ অবস্থায় ছিল, তার দৃষ্টি পড়ছিল উচ্চর ঘরে। তো নীচ অবস্থায় থেকে উচ্চ দৃষ্টি দিচ্ছিল মায়ের ঘরে। তো পিতা মাতাদের যারা প্রচণ্ড সমস্যায় পড়েছিল এই তুলা রাশির, একটা বাজে পরিস্থিতি হয়ে গেছিলো, শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হয়েছিল, তারপরে মতবিরোধ হয়েছিল এবং রক্তজনিত সমস্যা, অ্যাক্সিডেন্টাল মতন একটা জিনিস তৈরি হয়েছিল। হ্যাঁ, বয়স্ক পিতামাতাদের নিয়ে তুলা রাশির জাতক জাতিকারা অনেক ভুগেছে। কারোর কোনো মাতা পিতার পাও ভেঙেছে, রক্তক্ষরণ হয়েছে, বহু রকম সমস্যা তৈরি হয়েছিল এই তুলা রাশির। তবে এবার এই যে অবস্থানটা সরে গেল, তো এটাতে কিন্তু যথেষ্ট রিলিফ পেতে থাকবে। যে সমস্যাগুলো তৈরি হয়েছিল অসুখ বিসুখের দিক থেকে, কারণ কি, যখন কর্মের ঘরে অবস্থান করছিল মঙ্গল নীচ অবস্থায়, আবার বকরি, তারপর আবার যে ভস্যে ঘি ঢালার মতন কাজ করে দিয়েছে যে রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করছে, অসুখ বিসুখের ঘরে, তার দৃষ্টি যে পড়ছিল আবার এই মঙ্গলের উপর। অর্থাৎ এই জিনিসটা তো ভালো ছিল না। শরীর স্বাস্থ্যের উপর একটা স্বাস্থ্যহানির বিশাল একটা প্রভাব পড়েছে তুলা রাশির জাতক জাতিকাদের মায়ের উপর, মা বাবার উপরে বিশাল একটা ইফেক্ট পড়ে গেছিলো। তো এবার কি হচ্ছে, এগুলো জিনিস কিন্তু যথেষ্ট ঠিক হবে এবং চিন্তাপাতি খরচাপাতি যথেষ্ট কমবে। এই দিকে কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তবে একটাই কথা বলো তুলা রাশিকে, কর্মক্ষেত্রে নিজের মুখের বাণী আগে। অতএব মঙ্গল এখানটাতে উগ্রতার স্বভাব দিবে, যেহেতু বকরি অবস্থায় রয়েছে। আর তার মধ্যে কি রাশিটা হয়ে গেছে বায়ুতত্ত্ব, আর মঙ্গল হয়ে গেছে অগ্নিতত্ত্ব। তো ফায়ার জিনিসটা কিন্তু বেশি থাকবে, অর্থাৎ একটুতে রেগে যাওয়া, চটে যাওয়া, বাকবিতণ্ডা, তারপরে কারোর সাথে ভিড়ে যাওয়া, মেরে দিব, চটে যাব, এরকম একটা জিনিস। অতএব এদিকে যথেষ্ট সাবধানে থাকতে হবে এই তুলা রাশিকে, তাহলেই সব দিক থেকে ভালো এই ভাগ্যের ঘরে অবস্থান এই তুলা রাশির ক্ষেত্রে। এই সময় তুলা রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ পাঠ করবেন এবং তার সাথে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন, তার সাথে গাই গরুর সেবা করবেন, গাই গরুকে সবুজ চারা খেতে দিবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম তুলা রাশির ক্ষেত্রে। যদি এই পরামর্শ দেখেন, আমি তো আলোচনা করলাম যে গ্রহকে নিয়ে, এই গ্রহই হয়তো কারো জন্মছকে খারাপ হয়ে পড়ে রয়েছে, তাহলে তো হবে না, এই ফলগুলোতে কমে যাবে। অতএব জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, প্রয়োজন মনে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো মানে নাই। আপনাদের আশেপাশেও ভালো লোক রয়েছে, ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে এই কন্ট্যাক্ট করলে আমাদের এখানে শুল্ক লাগু থাকে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকেন
এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। এরপরে শুক্রের পরিবর্তন রয়েছে, বুধের পরিবর্তন রয়েছে, এগুলোও আপনাদের সামনে তুলে ধরব। তো যাই হোক, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।